প্রিয় দর্শক, আমাদের নিয়মিত আয়োজন প্রবাস পরিক্রমায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এটিএন বাংলার নিউ ইয়র্ক স্টুডিও থেকে। সাথে আছি আমি সানজিদা হিয়া। প্রিয় দর্শক, আজ আমরা কথা বলবো ইমিগ্রেশন নিয়ে। সেজন্য আমাদের স্টুডিওতে আজ আমন্ত্রণ জানিয়েছি খায়রুল বাশার, অ্যাটর্নি অ্যাট ল। আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। কেমন আছেন? ভালো আছি, ধন্যবাদ হিয়া আমাকে আমন্ত্রণ করার জন্য, এবং এটিএন বাংলাকে অনেক অনেক ধন্যবাদ। অ্যাট দ্য সেম টাইম আপনাদের ভিউয়ার্সদের প্রতি অনেক অনেক শুভেচ্ছা। আপনাকে আবারও ধন্যবাদ। যেহেতু আজকে আমরা ইমিগ্রেশন নিয়ে কথা বলবো, সেক্ষেত্রে এখন কারেন্ট ইস্যু যেটা সবাই খুব বিস্মিত আছে একটা বিষয় নিয়ে, যে 75টি দেশের ভিসা পজ আছে, এবং সেটি আসলে গভর্নমেন্ট কতটা, এটার কি যুক্তি দিচ্ছে, কেন পজ আছে, গভর্নমেন্টের তরফ থেকে আসলে যুক্তিগুলো কি কি, সেটা যদি আপনি একটু বলেন। ধন্যবাদ। এই বিষয়ে আমরা সবাই জানি 75 কান্ট্রিজ, যে কান্ট্রিগুলোর মধ্যে ওয়ান অফ দ্য কান্ট্রি হচ্ছে বাংলাদেশ। এটা যদি আমি একটা ব্যাকগ্রাউন্ড দিতে চাই, এই কান্ট্রিগুলা যারা পাবলিক বেনিফিট পার্সেন্টেজ যারা হাই ছিল, এইদের হাই রিস্ক কান্ট্রির মধ্যে 75 কান্ট্রিজ ছিল। বাংলাদেশ ছিল ওয়ান অফ দ্য কান্ট্রিজ। ওদের রেসিডেন্ট বা রেসিপিয়েন্ট যারা ইমিগ্রেন্ট এখানে যারা আছে 54% পাবলিক বেনিফিট ছিল। তো যার কারণে এটা ইউএস গভর্নমেন্টের একটা ফাইন্যান্সিয়াল বার্ডেন। এই কারণে কারেন্ট অ্যাডমিনিস্ট্রেশন এটা রোধ করার জন্য, কিছু নিয়ম নীতি পরিবর্তন করার জন্য টেম্পোরারি ভিসাটা পজ করলো। তো এটার জন্য একটা রুল আনছিল, আপনার অলরেডি রুলটা পাস হয়ে গেছে। এখানে কি কি ওরা ইনক্লুড করবে, কি কি পাবলিক চার্জ, কি কি কোন বিষয়ে ওভারকাম করা যায়, ইমিগ্রেন্টরা আসার পরে কিভাবে ওরা সেলফ সাফিসিয়েন্ট হতে পারে, রাইট। সো এই জন্য কিছু নীতিমালা ওরা মোটামুটি ফাইনাল করে ফেলছে। এটা যখন ফাইনালাইজড হবে, ডিপার্টমেন্ট অফ স্টেট থেকে আমরা বলি ফরেন ম্যানুয়াল অ্যাফেয়ার্স, একটা ওদের যে আপনার কি বলবো আইন যেগুলো হয়, ওটা যখন ফাইনাল হবে, যখন পাবলিশ হবে, সো ইজ নর্মাল আস্তে আস্তে এটা প্রসেস শুরু করবে। বাট এই যে ব্যাটিং গুলো থাকবে, কি কি হবে সে বিষয়ে আমরা আলাপ করতে পারি। সেটার জন্য কি কোনো নির্দিষ্ট কোনো লোক আছে, মানে নির্দিষ্ট কোনো করে দিয়েছে গভর্নমেন্ট থেকে যে এই ক্রাইটেরিয়ার লোকগুলো এই সুবিধাটা পাবে, বা এই ক্রাইটেরিয়ার লোকগুলো সুবিধাটা পাবে না? সেটা আমি ডিসকাস করতে পারি। যেমন ধরেন পাবলিক চার্জ, হোয়াট ইজ পাবলিক চার্জ? পাবলিক চার্জের মধ্যে ডেফিনেশনের মধ্যে ওদের গভর্নমেন্ট হচ্ছে মেডিকেড, ইনস্টিটিউশনাল লং টার্ম কেয়ারে যারা থাকে, এসএসআই বেনিফিট এবং স্ন্যাপ যারা নিচ্ছে, এগুলো ওরা পাবলিক চার্জেস হিসেবে ডেফিনেশনে নিয়ে আসছে। তো এখন ভিসা যখন নিতে যায়, একজন পিটিশনার যখন অ্যাপ্লাই করে তার ফ্যামিলির জন্য, যারা বাংলাদেশ থেকে আসবে বা অন্যান্য কান্ট্রি থেকে আসবে, আসার পরে ওরা কতটুক কেউ কি এখানে পাবলিক বেনিফিট নেবে কিনা, এটার জন্য এই টোটাল পজটা হলো আর কি। বাট ইটস টেম্পোরারি। তো এটা পজের কারণে, বাট ভিসা ইন্টারভিউ কিন্তু বাংলাদেশে কন্টিনিউ হচ্ছে, কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড। সো হওয়ার পরে ভিসা ইস্যু হচ্ছে না, রাইট। প্রসেসিং চলছে, ইন্টারভিউ হচ্ছে, অনেকের আবার ডিনাই হচ্ছে, অনেকের ফার্দার এভিডেন্স হচ্ছে, আবার অনেকের ওই যে পাবলিক চার্জ ওভারকাম করার জন্য এটাকে বলে পার্সোনাল প্ল্যান চাচ্ছে। তো ওগুলা নিয়ে আমরা ডিসকাস করতে পারি। কারেন্ট ট্রেন্ড আমি রিয়েল এক্সাম্পল দিতে পারি, আমাদের ক্লায়েন্টরা কি কি সমস্যার সম্মুখীন হচ্ছে এখন কারেন্টলি। তো কারেন্টলি একটু জানতে চাবো যে এটা কি গভর্নমেন্ট কি ইঙ্গিত দিচ্ছে আসলে? এটা খুব শোনা যাচ্ছে খুব জরুরি সময়সীমা একটা নির্ধারণ করা হয়েছে জরুরি ভিত্তিতে। এটা আসলে কতটা এটার যাচাই মানে যথার্থ, সেটা একটু যদি। ওয়েল, গভর্নমেন্ট তো চাইবেই এটা। কারেন্ট অ্যাডমিনিস্ট্রেশনের ইমিগ্রেশন ছিল, আপনার ইলেকশন এজেন্ডাই ছিল ইমিগ্রেন্ট বিরোধী। তো ওদের বেসকে, রিপাবলিকান গভর্নমেন্টের বেসকে খুশি করার জন্য দিস ইজ অ্যানাদার পয়েন্ট ওদের জন্য। সেটা রিপাবলিকান কারেন্ট ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন প্রথমবারের চেষ্টা করছিল, ফাইনালি ওর সাকসেসফুল এটা এইবার। তো এর মধ্যে কারা কারা ভিসার জন্য আপনার রিফিউজ হবে, যেমন আমার একটা ক্লায়েন্ট, ওনার ক্যান্সার ছিল। ক্যান্সার হওয়ার কারণে প্রিন্সিপাল অ্যাপ্লিকেন্ট, ধরেন F4 ক্যাটাগরিতে যদি বলি, ব্রাদার সিস্টার ক্যাটাগরিতে, ক্যান্সারের কারণে ওনাকে
ডিনাইড, নট রিফিউজাল। ডিনাইড Okay, মানে উনি আর okay. ইজ নট এলিজিবল। যেহেতু একটা রুলস হয়েছিল যে কোন কোন ডিজিজ থাকলে আসতে রাইট পারবে। রাইট এক্স্যাক্টলি। তো এখন আরেকটা এক্সাম্পল দিতে পারি, একদম রিসেন্ট। এটা আমার এক নেপালি ক্লায়েন্ট, তার ইন্টারভিউ হওয়ার পরে ফাইন্যান্সিয়াল প্ল্যান সাবমিট করলো। ফাইন্যান্সিয়াল প্ল্যান মানে সে যে আসবে, হি ইজ ওভার 65। ওকে, আসার পরে সে তার প্ল্যান কি, কোথায় থাকবে, তার ইনকাম কি, টোটাল একটা আপনার ফাইন্যান্সিয়াল প্ল্যান দিতে হবে, পার্সোনাল প্ল্যান। আমরা যেমন যে ব্যালেন্স শিট অ্যান্ড ইনকাম যেটা আমরা করি অ্যাকাউন্টিং এর ইয়েতে বা ফাইন্যান্সিয়ালে, তো ওটা তাকে দেখাতে হচ্ছে। ওকে, আমি আসার পরে ওর ডটার অ্যাপ্লাই করছিল, ডটারের ইনকাম আছে, তো রেন্ট যাবে, তো এই বাসায় থাকবে, তাহলে টোটাল একটা প্ল্যান দিল। তারপরও ডিনাই, তার না ডিনাই দেয় নাই। তারপরে যে একটা সেকশন বলি আমরা 212A4, 212টা হচ্ছে আপনার ইমিগ্রেশন ন্যাশনাল অ্যাক্টের আন্ডারে ভিসা ডিনাই করার একটা ল। তো কিন্তু এটা ওভারকাম করার জন্য সেকশন A4 এ এটা রিকোয়েস্ট চাচ্ছে, ওকে শো মি হাউ ইউ, তুমি কিভাবে তোমার হেলথ কেয়ার বেনিফিটটা নেবা, তুমি আসার পরে এখানে যাতে মেডিকেড নিতে না পারো। এই জন্য এখন তাকে বলছে, ওকে তুমি আমাকে আমাদের প্রোভাইড করো, এভিডেন্স প্রোভাইড করো তুমি যাওয়ার পরে তোমার মেডিকেল প্ল্যান। আচ্ছা আচ্ছা। তো এখন আমরা অ্যাডভাইস করলাম তুমি প্রাইভেট মেডিকেল হেলথ কেয়ার কোম্পানি থেকে পলিসি কিনে তারপর এখানে সাবমিট করতে হবে যে ইয়েস আই হ্যাভ মাই হেলথ প্ল্যান, আমি কোনো মেডিকেড বা গভর্নমেন্টের কোনো হেলথ ইস্যু নেব না, ইস্যু নিচ্ছি না। সো এটাই হচ্ছে। এটা সাবমিট করার পরে তাহলে ওই যে 212A4 এটা সেকশন দেখবেন, এটা ওভারকাম করলো। আচ্ছা, এবং এরপরে তাকে যদি ফার্দারও যদি ডিনাই করে, তখন লিগ্যাল হেল্প নিতে পারে, ওইটার বিরুদ্ধে আমরা যেতে পারি, মেমো লিখতে পারি, ইউনো আপিল করতে পারি টু দ্য কনসুলার অফিস, নট হিয়ার। ওকে। আর একটু জানতে চাই যে এখন একটা আসলে অনেকেরই প্রশ্ন এটা, যে যারা ইমিগ্রেন্ট গ্রিন কার্ড হোল্ডার যে যাওয়া আসা করছে, তো দেখা যাচ্ছে যে একটা আমরা জানতাম যে 6 মাসের মধ্যে ইন করতে হবে যুক্তরাষ্ট্রে এবং 6 মাস পর পর যাওয়া আসা, কিন্তু অনেকেই খুব আতঙ্কিত এটা নিয়ে, যে সবাই ভাবছে যে, অনেকে বলছে যে 6 মাস থাকতে হবে কিনা, এটা যদি আপনি একটু ক্লিয়ার করেন। ধন্যবাদ। এটা নিয়ে আমরা প্রতিনিয়তই কল পাই বাংলাদেশ থেকে, কারণ অনেকেই গ্রিন কার্ড নিয়ে 20 ইয়ার্স 30 ইয়ার্স পর্যন্ত ওরা মেনটেন করতো। আগে কোনো প্রবলেম ছিল না, 6 মাসের উপরে থাকলেও আসতে পারতো। তো এখন কেউ যদি গ্রিন কার্ড নিয়ে, এখানে 3টে ইস্যু আছে। গ্রিন কার্ড নিয়ে প্রথমে আপনি যদি সিটিজেনশিপ নিতে চান, আপনাকে 5 বছর এখানে টোটাল 5 ইয়ার্সের ডিউরেশন এলিজিবিলিটির জন্য। তো 5 ইয়ার্সের মধ্যে আপনাকে টোটাল স্টে করতে হবে উইদিন দ্য ইউনাইটেড স্টেট 913 ডেজ টোটাল। ওকে, পার্সোনাল প্রেজেন্স, ফিজিক্যাল 913 ডেজ টোটাল 5 ইয়ার্সের মধ্যে। এখন 5 ইয়ার্সের মধ্যে ফর এক্সাম্পল আপনি আমেরিকা থেকে ট্রিপ নিলেন, বাংলাদেশে গেলেন এক্সাম্পল, বাংলাদেশে যাওয়ার পরে আপনি যদি 6 মাসের উপরে থাকেন, মানে 180 দিনের উপরে থাকেন, তাহলে ইউ আর নট এলিজিবল, আপনি ডিসকোয়ালিফাইড। তাহলে এটা 6 মাসের এটা ওভারকাম করার জন্য কি করতে হবে? কেউ যদি থাকার পরে আমেরিকা আসার পরে 3 মাস পরে যদি দেশে যায়, 6 মাসের আগে আবার ইন করলো, আবার গেল। কিন্তু যদি এমন হয় এই যে 6 মান্থ মানে 6 মাস এখানে থাকতে হবে, 6 মাস দেশে থাকতে হবে, রাইট? কিন্তু কেউ যদি এমন হয় যে 3 মান্থস এখানে থাকলো, আবার গেল দেশে 3 মান্থস থাকলো, সেভাবে করে যদি 6 মান্থ পূর্ণ করে, সেক্ষেত্রে কি সিটিজেনশিপের উপর কোনো প্রভাব পড়বে না? এটা কোনো সমস্যা নেই। শুধু আপনাকে দেখতে হবে কোনো সময় 180 ডেজ এর উপরে ওভার যদি না থাকে আমেরিকার বাইরে, আচ্ছা, এটা যদি আপনি মেনটেন করেন, সো 5 ইয়ার্সের মধ্যে ডিউরেশন এলিজিবিলিটি পিরিয়ডের মধ্যে 913 ডেজ ফিজিক্যালি প্রেজেন্স আমেরিকা থাকতে হবে, এবং কোনো সময় 180 ডেজ এর উপরে আমেরিকার বাইরে থাকা যাবে না। দ্যাট মিন্স 180 ডেজ ওভার করা যাবে না, স্টে করা যাবে না বাইরে, মানে এট এ টাইম ওয়ান ট্রিপে। ওকে, থ্যাংক ইউ। আপনাকে অনেক ধন্যবাদ, যে অনেকের হয়তো উপকার হবে, অনেকেই জানতে চাচ্ছিলেন যে আসলে এটা কি। হ্যাঁ, এটার আবার ফলো আপ প্রশ্ন যদি কেউ যদি জানতে চায় আপনার ভিউয়ার্সের জন্য, কেউ যদি ধরেন আমরা বলি রিএন্ট্রি পারমিট, কেউ ধরো আমার গ্রিন কার্ড আছে, ওকে আমি
2 years এর জন্য পারমিশন নিয়ে বাংলাদেশে থাকতে পারবে, Okay. সেটা করা যাবে। ওকে যদি আপনি রিএন্ট্রির আমরা বলি অ্যাডভান্স প্যারোল বা রিএন্ট্রি পারমিট, যদি কেউ বাংলাদেশে থাকতে চায় 2 বছর একটানা থাকতে পারবে আচ্ছা পারমিশন নিয়ে। পারমিশন হ্যাঁ, বাট সিটিজেনশিপের জন্য কাউন্ট হবে না, যখন আবার সেটা নতুন করে নতুন করে হবে। শুরু করতে শুরু হবে। করতে হবে। হ্যাঁ। এখানে আরেকটা প্রশ্ন আছে যে কেউ যদি ধরেন গ্রিন কার্ড হোল্ডার বাট 6 মান্থের মধ্যে সে আসতে পারলো না, পারিবারিক কোনো ঝামেলা, কেউ হয়তো সিক আছেন, তার নিকট কেউ মারা গেছেন, তো সেক্ষেত্রে দেখা গেল 6 মান্থে সে ইন করতে পারলো না, 1 ইয়ার চলে গেল আসতে পারলো না, সেক্ষেত্রে কি গ্রিন কার্ড সে আবার মানে আসতে পারবে সেই গ্রিন কার্ড ইউজ করে, বা এটার জন্য কি কিছু ইয়ে করতে হবে কিনা, প্রক্রিয়া? ধন্যবাদ। ইটস ভেরি কমপ্লিকেটেড। এর দুইটা ইস্যু আছে। একটা হচ্ছে 6 মাসের উপরে হয়ে গেল, 6 মাসের উপরে সে ইন করবে, এয়ারপোর্টে আসলো। এখন এয়ারপোর্টে আসার পরে সিপিবি, কাস্টমার বর্ডার পেট্রোল এজেন্ট, ওনাকে সেকেন্ডারি ইন্সপেকশনে নিয়ে যাবে আচ্ছা মোস্ট লাইকলি। সেকেন্ডারি ইন্সপেকশনে বিভিন্ন রকম প্রশ্ন করবে, কেন আপনি 6 মাসের উপরে ছিলেন। তো ওরা দেখতে চাইবে আপনার টাইসটা কি এখানে, আপনি যে আমেরিকায় থাকেন আপনার টাইস, যেমন ইয়েস আমি চাকরি করি, বা আমার বিজনেস আছে, বা আমার বাড়ি আছে, আমার ব্যাংক অ্যাকাউন্ট আছে, আমি ট্যাক্স ফাইল করি, এবং আমার ছেলে মেয়েরা এখানে থাকে, আমার ক্লোজ টাইস আছে। আমি যে দেশে গেলাম, আমি মেডিকেল ইমার্জেন্সি থাকতে পারে, আই ওয়াজ হসপিটালাইজড, আমার ক্লোজ ফ্যামিলি মেম্বার কেউ মারা গেলেন, এগুলো যদি এভিডেন্স থাকে, দে উইল এক্সকিউজ ইট। নাহলে এই যে প্রশ্ন করবে কেন তুমি থাকো না। ওদের কথা হলো এখানে, বাট সে যদি তার কেউ মারা গেছে, মা মারা গেল বা ভাই মারা গেল, রাইট, তো সেই জন্য দেখা গেল 3 মাস পর পর এক একজন মারা গেল বা সিক থাকলো, সে কারণে সে আসতে পারলো না, 1 ইয়ার বা 2 ইয়ার হয়ে গেল, তো সে যদি সেই ডেথ সার্টিফিকেট গুলো নিয়ে আসে, শো করে, সেটা কি রাইট, সেটা ওরা কনসিডার করবে। এটা সেটা কি জাস্ট সে অ্যাজ ইউজুয়াল টিকিট কেটে চলে আসবে, নাকি এটার জন্য আলাদাভাবে কোনো ইয়ে করতে হবে? না, 1 বছর উপরে গেলে, হ্যাঁ 1 বছর উপরে গেলে ইটস এ প্রবলেম। 6 মাসের উপরে গেলে ইটস ওকে। 1 বছরের উপরে যাওয়া মানে বাই ল ওরা মনে করে ইউ অ্যাবান্ডন ইউর গ্রিন কার্ড। 1 বছরের উপরে যদি হয়, ওকে 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 ফাইন। এখন 1 বছরের উপরে যদি কেউ আসতে না পারে, ফর এক্সাম্পল আমার 12 মাস পার হয়ে গেল, এট দ্য এন্ড অফ 12 মান্থস আমার কারো ফাদার মারা গেলেন, হ্যাঁ সে আসতে পারলো না, ডেথ ইন আ ফ্যামিলি, সো ইটস বিয়ন্ড হিজ কন্ট্রোল। না আসার কারণে তো আরো অনেক দিন থাকতে হলো। এখন তাকে যদি আসতে হয়, এয়ারপোর্টে যদি আসে, হয়তো বা তাকে এন্ট্রি দিবে না, কিন্তু এটার একটা অপশন আছে, এটাকে বলে আমরা SB1 ভিসা। ওকে SB1 ভিসা লোকাল এমবেসিতে যদি যোগাযোগ করে, একটা ফর্ম আছে, ওটা ফিটি দিয়ে এই যে সার্কামস্টেন্সেস বিয়ন্ড হিজ কন্ট্রোল, যেমন ডেথ ইন দ্য ফ্যামিলি, অন্যান্য কারণে যদি সাবমিট করে, অনেক সময় মোস্ট অফ দ্য টাইম ওরা আবার SB1 ভিসা দিয়ে তারা নতুন করে আবার আসতে পারে। এটা আমরা নিয়ে এসেছি, করোনার সময় অনেকে আসতে পারে নাই। আচ্ছা আবার আমার রিয়েল এক্সাম্পল হচ্ছে, আমার এক ক্লায়েন্ট, ওনার হাজবেন্ড মারা যান। আচ্ছা হাজবেন্ড মারা যাওয়ার পরে, দুজনেই গ্রিন কার্ড হোল্ডার ছিল। ওকে হাজবেন্ড মারা যাওয়ার পরে ওনার ধরেন আসতে পারেনি, আসতে 4 মাস আসতে পারেনি, অলমোস্ট ইয়ার অ্যান্ড হাফ। ওকে ওই যে রিলিজিয়াস রিচুয়াল অনেক কিছু থাকে না, 4 মাস বা 6 মাস আসতে পারে না। ইয়েস তো ওইটা নিয়ে আমরা SB1 এর জন্য অ্যাপ্লাই করি, এবং শি বিকেম শি ইজ ইন আমেরিকা রাইট নাও। ওকে সো এটা একটা অপশন আছে। হ্যাঁ, যদি কেউ আসতে না পারে, সেক্ষেত্রে লোকাল এমবেসিতে গিয়ে তারা যোগাযোগ করবে। SB1 ভিসা, SB1 এমবেসিতে ভিসার যোগাযোগ জন্য। না, এটা একটা প্রসিডিউর আছে, অ্যাপ্লাই করতে ওকে হবে। অ্যাপ্লাই করতে হবে। হ্যাঁ। আচ্ছা এটা একটা গেল। আচ্ছা, নেক্সট টাইম যদি কেউ ধরেন সিপিবি এয়ারপোর্টে ওরা বলছে ওকে উই উইল ডিপোর্ট ইউ, দে উইল টেক ইউর গ্রিন কার্ড, আমার গ্রিন কার্ড নিয়ে নেবে, আমাকে আমি যে আসলাম আমাকে ডিপোর্ট করা, তখন আপনার রাইট আছে, আপনি যদি না রাইট এরকম, ওটা একটা ফর্ম আছে, এটা ফর্মটার নাম হচ্ছে 407। ওকে এয়ারপোর্টে আপনার কাস্টম সিপিবি এজেন্ট বলবে এটা সাইন করো, আমি ভলান্টারি আপনি সারেন্ডার করলেন আপনার গ্রিন কার্ড। ওকে আপনি যদি এটা সাইন না করেন, বলো আমি সাইন করবো না, আমি আই ওয়ান্ট টু সি এ জাজ, ওকে তখন ওরা গ্রিন কার্ডটা রেখে দিবে, আপনাকে একটা NTA ইস্যু করবে, NTA মানে আমরা বলি নোটিস টু অ্যাপিয়ার টু ইন ফ্রন্ট অফ দ্য জাজ, ওকে কিন্তু গ্রিন কার্ড রেখে দিবে। রেখে দিবে। আসার পরে NTA ইস্যু দিয়ে আপনি তখন একটা রেটনে নিয়ে কোর্টে আপনি এটার জন্য আবার ফাইটও করতে পারেন। দিস ইজ দ্য এক্সট্রিম সিনারিও। ওকে সো অপশন আছে, ফার্স্ট, সেকেন্ড এন্ড থার্ড, 3টা অপশন। ওকে, অনেক ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। যে অনেক ইনফরমেশন আপনার কাছ থেকে পেলাম। তো এবার আরেকটু জানতে চাইবো যে এই যে এখন
একটা সুখবর শুনতে পারা যাচ্ছে যে F1 F4 মানে ফ্যামিলি ক্যাটাগরি যে ভিসাগুলো আছে F2 F3, তো তার মধ্যে দেখা গেছে যে F4 ভিসাটা খুব দ্রুত অগ্রগতি হয়েছে এটার। যেমন লাস্ট ইয়ারে 2026-এর অক্টোবরে দেখা গেছে যে F4 ভিসা ফ্যামিলি ক্যাটাগরি, যেটা ভাই বোন ভিসা, সেটা হচ্ছে 7 বা 8 দিন এগিয়েছিল। সেটা আমাদের আজকের বুলেটিন ফলো করলে আমরা দেখতে পাই যে এটা প্রায় 3.5 মাস এগিয়েছে। এইটার ব্যাপারে আসলে আমি একটু ধন্যবাদ। ইটস ভেরি গুড নিউজ। F4 ক্যাটাগরি মানে ব্রাদার সিস্টার, দে আর ওয়েটিং অলমোস্ট 18 ইয়ার্স। সো আপনি যেটা বলছেন আপনি সঠিকই বলেছেন। এই মে ভিসা বুলেটিন অলমোস্ট 3 মাস অ্যাডভান্স। তো এটার জন্য এখন চলছে ফাইনাল অ্যাকশন মানে ভিসা অ্যাভেলেবল জুন 2008, মোস্ট লাইকলি জুন 2008 এর হ্যাঁ প্রায়োরিটি ডেট, মানে এখন ওদের ভিসা অ্যাভেলেবল। তো এখন এটার অ্যাডভান্সেস কারা পাবে? এর মধ্যে যাদের F4 ক্যাটাগরিতে ডেরিভেটিভ যারা আছে, যাদের বাচ্চারা আছে, ভাই বোনের যে বাচ্চারা আছে, ছেলে মেয়ে আছে, যাদের 21 ওভার হয়ে গেছে, তাদের জন্য আসলে হ্যাঁ 21 ওভার হয়ে গেল অনেকের। যেমন ধরেন কেউ যদি অ্যাপ্লাই করে 2008-এ এবং কেসটা যদি অ্যাপ্রুভ হয় 2010-এ, তাহলে 2 ইয়ার্স পেন্ডিং থাকে। এই 2 ইয়ার্স আজকে যাদের যেমন জুনের এটার এখন যাদের 23 হলো, 23 থেকে ওই 2 ইয়ার্স পেন্ডিং পিরিয়ডটা ওরা মাইনাস করতে পারবে। মাইনাস করার পরে এখন ওদের এইজটা আজকে ফ্রিজ হয়ে গেল। ফ্রিজ মানে দ্যাট মিন্স কেউ যদি অ্যাপ্লাই করে 2021-এ করলো, সেটা 23-তে যে অ্যাপ্রুভ হলো, তখন সেই 2 ইয়ার্সটা ডিডাক্ট হবে। এক্স্যাক্টলি, এটাকে বলে চিলড্রেন স্পেশাল প্রোটেকশন অ্যাক্ট, একটা ল যেটা আছে, চাইল্ড বলি আমরা, আন্ডার 21। এখন আজকে ধরেন ওদের লকড হয়ে গেল, হি ইজ বিলো 21 আর ওর অ্যাডজাস্টেড এজ। এখন এরপরে ভিসা যতদিন না দেখ, তার 30 হয়ে গেল, তারপরে হি ইজ কোয়ালিফাইড। So it is a big advantage for child যারা 21 যারা আছে। কারণ আমাদের অনেকেই, আমার সাথে সে একজন ক্লায়েন্ট ছিল আসছে সেদিন, একদিনের জন্য one day over 21 অ্যাডজাস্টেড এজ, সবকিছু ক্যালকুলেশন করে ওকে ভিসা দেয়নি। সো দিস পিপল আর লাকি, কারণ অনেকে করোনার সময় প্রায় 3 বছর ভিসা মুভমেন্ট হয় নাই। সো এই কারণে অনেক চাইল্ড যারা ওভার 21 হয়ে গেছে ওরা আসতে পারে নাই। সো আমি মনে করি ইটস এ বিগ মুভ এবং ইটস এ গুড নিউজ। একসাথে 3 মাস যখন জাম্প করলো, সো ওই চাইল্ড গুলা ওদের এইজ কিন্তু লক হয়ে গেল। লক হলে এখনের পর থেকে ওরা যদি 25 হয়ে যায়, নো প্রবলেম, ওরা আসতে পারবে। সো ইটস ভেরি বিগ নিউজ। আরেকটা গুড নিউজ হচ্ছে মে ভিসা বুলেটিনে F2A ক্যাটাগরি। F2A ক্যাটাগরি মানে গ্রিন কার্ড হোল্ডারের আনম্যারিড চাইল্ড and minor child and spouses. হ্যাঁ, যেমন এরা যদি কেউ এখানে থাকে, আগে যেমন গ্রিন কার্ড হোল্ডার কেউ যদি বিয়ে করতো, মানে কেউ বিয়ে করেছে, তার স্পাউস হয়তো দেশে আছে, তো অ্যাডজাস্টমেন্ট করা যেত না। এখন কনকারেন্টলি ওরা এখানে ফাইল করতে পারবে কারেন্ট F2A ক্যাটাগরিতে অ্যাকর্ডিং টু এপ্রিল এন্ড মে ভিসা বুলেটিন অনুযায়ী। ফর এক্সাম্পল, আমি রিয়েল এক্সাম্পল দিই। একজন স্টুডেন্ট, F1 স্টুডেন্ট এখানে আছে, সে একজন গ্রিন কার্ড হোল্ডার স্পাউস বিয়ে করলো, ফিমেল মেল যে হোক। তো আগে করতো কি, I-30 একটা অ্যাপ্লিকেশন করতো, তাকে ওয়েট করতে হতো কখন এটা অ্যাপ্রুভ হবে। এখন কিন্তু 485 I-30 গ্রিন কার্ড সহ একসাথে অ্যাপ্লাই করতে পারবে। ইটস এ গুড নিউজ, বাট ওয়ান ক্যাভিয়াট এখানে, ওই যে অ্যাপ্লাই করবে তাকে স্ট্যাটাসটা মেনটেন করতে হবে যতদিন পর্যন্ত এটার ফাইনাল অ্যাকশন বা visa available না হয়। So it's a two good news for May bulletin, visa bulletin. It's very good news সবার জন্য। তো অনেক তথ্য আপনার কাছ থেকে জানতে পেরেছি। এছাড়াও ইমিগ্রেশন নিয়ে আসলে নতুন কোনো তথ্য যদি আরো কিছু থেকে থাকে আপনার কাছে, আমরা একটু জানতে চাইবো। আর নতুন তথ্য তো অনেকে, এখন তো অনেক, এভরি উইক, এভরি ডে। তো স্টুডেন্টদের একটা ব্যাপার ছিল যে স্টুডেন্টরা যারা এখন এই আইএস করার পর যারা খুব আতঙ্কিত, শঙ্কিত, বাবা মায়েরা যারা স্টুডেন্ট হিসেবে পড়তে এসছে এখানে F1 ভিসা, তো সেই ক্যাটাগরিতে তারা অনেকে এসছে, শোনা যাচ্ছে যে তাদেরকেও যে ডিপোর্ট করার একটা আছে তাদের এগেইনস্টে, যে তারা পড়া শেষ হয়ে গেলে ডিপোর্টেড হবে, বা কেউ জব করছে সে ওটা ছেড়ে হয়তো
ইয়ে করে আছে, নিজেকে লুকিয়ে আছে, তো সেক্ষেত্রে আসলে কি এটার? ওয়েল, এটা F1 স্ট্যাটাসটা আপনাকে বুঝতে হবে। F1 মানে ফরেন স্টুডেন্ট যারা এখানে পড়তে আসে, ওদের জব করতে পারে না বাইরে। আচ্ছা, অন ক্যাম্পাস করতে পারে 20 আওয়ার্স পার উইক, আর অফ ক্যাম্পাস করতে হলে ডিএসও মানে স্কুলের পারমিশন এবং ইমিগ্রেশন পারমিশন নিয়ে স্কুল আওয়ার্স মানে সেমিস্টার ব্রেকের সময় ওরা করতে পারে অফ ক্যাম্পাস, ওকে, বাট ডিএসওর পারমিশন নিয়ে করতে হবে। এর মধ্যে যদি কেউ কাজ করে, এটা আর ভায়োলেশন অফ ভিসা, F1 ভিসা। এই কারণে যদি ভায়োলেশন কাজ অবস্থায় যদি ধরতে পারে আইস, তাহলে এটা ডিপোর্টেবল অফেন্স। তো এই জন্য আমরা সবসময় বলি যারা স্টুডেন্ট F1 এ আছে তারা যদি কাজ করে, অনেকে কাজ করে আমরা জানি, বাট কেয়ারফুল থাকতে হবে। এটা যদি কোনো কারণে ডিএসও বা স্কুল যদি রিপোর্ট করে বা আইস যদি, সো ইটস এ ডিপোর্টেবল অফেন্স, ইটস এ ভায়োলেশন অফ F1 স্ট্যাটাস। ওকে, ভায়োলেশন। হ্যাঁ, সো এই জন্য বা হ্যাঁ অবশ্যই অন ক্যাম্পাসে কাজ করতে পারে বা অফ ক্যাম্পাস উইথ পারমিশন ডিএসও, হ্যাঁ, ডেজিগনেটেড স্কুল অফিসিয়াল থেকে আমরা ডিএসও বলি, ওদের পারমিশন বা ইউএসএস পারমিশন অফ ক্যাম্পাসে কাজ করা যেতে পারে। ওকে, অনেক ধন্যবাদ অ্যাটর্নি খায়রুল বাশার, আপনি আমাদেরকে অনেক সময় দিয়েছেন, আপনার মূল্যবান সময় অতিক্রম করে এসেছেন, অনেক ধন্যবাদ। আমরা আসলে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, আপনি যদি দর্শকদের জন্য কিছু বলতে চান ছোট্ট করে। হ্যাঁ, ধন্যবাদ ভিউয়ার্স, অনেক অনেক শুভেচ্ছা আপনাদের প্রতি, এবং ATN বাংলাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য, এবং এই আমাদের ডিসকাশন নিয়ে আপনারা যদি কোনো সময় উপকৃত হয়ে থাকেন, অবশ্যই উপকৃত হবেন। সো এইসে আমি বলবো অনেক অনেক গুড কি বলবো আমরা, একটা ভালো অনুষ্ঠান আপনাদের জন্য, দর্শক ভিউয়ার্সদের জন্য। তো আপনাদের অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আমরা চেষ্টা করেছি অনেক নতুন নতুন তথ্য আপনাদেরকে উপস্থাপন করার জন্য আপনাদের কাছে। তো আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, আজ এখানেই বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো অতিথিকে সঙ্গে নিয়ে।